নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের পলিটি ক্লাসে। আগের দিন আমরা ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের সিলেবাসটিকে মোটামুটি দেখেছিলাম। খুব ভালোভাবে ডিসকাশন করার চেষ্টা তো হয়নি, তার কারণ এখনো পলিটির বেশিরভাগ টার্ম সম্বন্ধে আমাদের অতটা জ্ঞান নেই। তাহলে সেই সিলেবাসটা খুব ভালো করে বোঝা এই মুহূর্তে সম্ভব না। যদি আপনি আগের থেকেই সিভিল সার্ভিসের প্রিপারেশন নিতে থাকেন এবং এই ক্লাসের আগে আপনার পলিটি ক্লাস এবং পলিটি বিষয়টা সম্বন্ধে ভালো ধারণা থাকে, তাহলে হয়তো আপনি ভালো বুঝতে পেরেছেন। না হলেও কোনো ব্যাপার না, কারণ আমরা এর আগের দিন প্রিলিমিনারি ডিসকাশন করেছিলাম। এর কারণ হলো এর পরবর্তীতে যেভাবে আমাদের ক্লাস এগোতে থাকবে, পলিটি সম্বন্ধে আমাদের ধারণা আরও পরিষ্কার হতে থাকবে। তো পলিটি, ইন্ডিয়ান পলিটি, আগের দিন আমরা ইন্ডিয়ান পলিটির একটা বঙ্গানুবাদের চেষ্টা করেছিলাম, যে ভারতীয় আইন। তাহলে আজকে আমরা আইন না বলে ইহাকে ভারতীয় শাসন ব্যবস্থা বলি। ভারতীয় আইন কথাটা ঠিক নাই। তাহলে আমরা লিখলাম ভারতীয় শাসন ব্যবস্থা। তাহলে প্রথমে বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে vidyarthi.contact@gmail.com-এও আপনাদের যে সমস্ত কমেন্ট সেগুলি আমাদের পাঠাতে পারেন। যদি আপনাদের কোনো সাজেশন থাকে, আমাদের কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় এবং কোথাও যদি আমরা ভুল বলে থাকি, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে বলবেন। তো চলুন শুরু করা যাক বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন। সাম ইম্পর্টেন্ট টার্মিনোলজিস, some important term in the subject polity, যেখানে তার আগে আমরা আগের দিনের বিষয়গুলো একবার দেখে নিই। যে সিলেবাস ডিসকাশন আমরা লক্ষ্মীকান্ত বইটা থেকে পড়ার চেষ্টা করব। এখন বিদ্যার্থীদেরকে অনুরোধ করব, আপনারা এই ক্লাস সম্পূর্ণ হয়ে গেলে পরে তারপর লক্ষ্মীকান্ত বইটা থেকে পড়বেন, অথবা আপনারা সঙ্গে সঙ্গেও পড়তে পারেন। কিন্তু সঙ্গে সঙ্গে পড়লে একটা সম্পূর্ণ ধারণা নিয়ে পড়া হবে না। যদি আপনাদের আগের থেকে করা থাকে তাহলে অবশ্যই আপনি করতে পারেন। তারপর জেনারেল স্টাডিজের মধ্যে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ রয়েছে পেপার 2-এ, জেনারেল স্টাডিজ পেপার 2। তার মধ্যে কনস্টিটিউশন এবং পলিটি, এই দুটি বিষয় আমরা করার চেষ্টা করছি। এরপর কনস্টিটিউশন, হিস্টোরিক্যাল আন্ডারপ্লেনিংস। প্রথম এই যে চ্যাপ্টারটার হিস্টোরিক্যাল আন্ডারপ্লেনিংস, এই চ্যাপ্টারটারই একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাহা ভারতবর্ষে আসে, আমরা তো শুনেছি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আজকে জানার চেষ্টা করব এবং কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজিস। সেই ইম্পর্টেন্ট টার্মিনোলজিসগুলোও আজকে একটু পড়ব, পরবর্তীতে ওই টার্মগুলো আবার আসবে, আবার আমরা সেই সময় ডিসকাশন করব। কারণ আমরা লেয়ার বাই লেয়ার পড়তে পড়তে গেলে তবেই সম্পূর্ণ পলিটি বিষয় সম্বন্ধে বেশ খানিকটা ধারণা তৈরি করতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। সাম ইম্পর্টেন্ট টার্মস। তো টার্মিনোলজির মধ্যে প্রথম হলো লেজিসলেটিভ। লেজিসলেটিভ কথাটার অর্থ হলো বিধানিক। এবার এই বাংলা এটা একই রকমের অজানাই হয়ে গেল, বিধানিক। একটা কথা আসবে লেজিসলেশন, আর একটা আসবে লেজিসলেচার, ঠিক আছে? এবার লেজিসলেটিভ কথাটির অর্থ হলো ল বানানোর ক্ষমতা। একটা খুব সহজ অর্থ আমি লিখে দিই, সেটি হলো ল বানানোর
ক্ষমতা। অ্যান্ড আগের দিন আমরা একটা কথা শিখেছিলাম, সেটা হলো ল শুড বি রিটেন অ্যান্ড ক্লিয়ার। এবার ল বানানোর ক্ষমতা কাদের আছে, এইটাই তো এই সাবজেক্টে আমরা খুব ভালোভাবে জানব। আপনি এটুকু মোটামুটি মনে রাখুন যে ল বানানোর ক্ষমতা সাধারণত পার্লামেন্টের আছে এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির রয়েছে। এবার পার্লামেন্ট বলতে আমরা কোন অংশগুলিকে বোঝাই আপনারা মনে রাখবেন। আচ্ছা, আগের দিন এই বিষয়টা ডিসকাস করতে গিয়ে হয়তো কিছুটা বাদ পড়ে গেছিল, যে পার্লামেন্ট এটা কিন্তু সেন্ট্রাল পার্লামেন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট, এই তিনজনকে মিলে, এই তিনটি বিষয় মিলে পার্লামেন্ট। প্রেসিডেন্ট মানে তো রাষ্ট্রপতি। বর্তমানে আমাদের রাষ্ট্রপতি কে আছেন? দ্রৌপদী মুর্মু মহাশয়া। এবার প্রেসিডেন্ট একটা পদ, একটা ইনস্টিটিউশন, এইভাবে বলার চেষ্টা হচ্ছে। প্রেসিডেন্ট মানে একটা ব্যক্তি ঠিক ওই রকম ভাবে নয়। প্রেসিডেন্ট পদটা একজন ব্যক্তি রয়েছেন, কিন্তু প্রেসিডেন্ট অ্যাজ এ ইনস্টিটিউশন, রাজ্যসভা অ্যাজ এ ইনস্টিটিউশন এবং লোকসভা অ্যাজ এ ইনস্টিটিউশন। এবার লিডার অফ দ্য হাউসকে, সেটা হলো আমাদের প্রাইম মিনিস্টার, বর্তমানে মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। এবার বিষয় হচ্ছে লোকসভা বলতে কিন্তু যতজন মেম্বার রয়েছেন, 543 জন মেম্বার রয়েছেন। আমরা পরবর্তীতে খুব ডিটেলে পড়বো এগুলি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লোকসভা অ্যাজ এ ইনস্টিটিউশন, রাজ্যসভা অ্যাজ এ ইনস্টিটিউশন এবং প্রেসিডেন্ট অ্যাজ এ ইনস্টিটিউশন, এই তিনটি মিলে হলো পার্লামেন্ট, এবং পার্লামেন্টের মাধ্যমে ল বানানো হয়। এবার কিছু কথা আসবে। একটা কথা হলো বিল, একটা কথা হলো ড্রাফট, একটা কথা হলো ল, একটা কথা হলো অ্যাক্ট, একটা কথা হলো স্ট্যাচিউট, স্ট্যাচিউটারি, এরকম একটা কথা বলে। বিল মানে হচ্ছে যে আইনটা এখনো পাস হয়নি। একটা মোটা মোটা মানে আমি বলে দিচ্ছি, তার কারণ এই শব্দগুলো মাঝখানে আসতে পারে। ড্রাফট, ড্রাফট করা মানে হচ্ছে এক কথায় ধরে নিন লেখা। আর ল বা অ্যাক্ট বা স্ট্যাচিউট, এগুলির অর্থ হলো আইন। বিল পাস হয়ে যাওয়ার পরে সেই বিলটা অ্যাক্টে পরিণত হয়। বুঝলাম আমরা, কিছুটা লেখা থাকবে, সেই লেখাটা লোকসভা এবং রাজ্যসভায় যারা রয়েছে তারা সাইন করে দেবেন, মানে নিজের অ্যাসেন্ট দিয়ে দেবেন। এবার কি অ্যাসেন্ট দিলে কি না হয়, মেজরিটি, সিম্পল মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, এগুলো আমরা পড়বো পরবর্তীতে। 543 জনের মধ্যে যতজন রয়েছে তারা অর্ধেক হাত তুলে দিল, তবে একটা বিল পাস হয়ে গেল। তারপরে রাজ্যসভায় গেল, রাজ্যসভা হাফের বেশি হাত তুলে দিল বা হ্যাঁ বলে দিলেন, বিল পাস হয়ে গেল, এরকম বিষয়গুলো। তারপরে দুজনের কাছে পাস হওয়ার পরে প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট আবার সেখানে অ্যাসেন্ট দিয়ে দেবেন। অ্যাসেন্ট মানে তার স্বীকারোক্তি যে হ্যাঁ হ্যাঁ আমি সার্টিফাই করছি। তারপরে সেটা গ্যাজেট নোটিফিকেশনে পাস হবে, তারপরে অ্যাক্ট হয়ে যাবে। এই ধরনের বিষয়গুলো আসবে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা খুব ডিটেলে আসবো এগুলোতে। তো ল, অ্যাক্ট, স্ট্যাচিউট এগুলো মানে হলো আইন, এই কথাগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। আর বিল, বিল মানে হলো যেটা পেশ হচ্ছে, পাস হওয়ার পরে সেটা কিন্তু ল বা অ্যাক্ট। তাহলে লেজিসলেটিভ বলে যে ব্যক্তি থাকবে বা যে ইনস্টিটিউশন থাকবে, তার ক্ষমতা হলো এই আইনকে বানানো, ঠিক আছে? এর অর্থ হলো বিধানিক। আর লেজিসলেশন, ইহার মানে হলো আইন পাশ করা। আর লেজিসলেচার, ওই বডিটাকে বোঝায়, যে বডিটা একটা, অনেক কজনের বডি রয়েছে। তো বডি বলতে কি, একটা অর্গানাইজেশন। এটা ঠিক অর্গানাইজেশন না, অর্গান বলুন, বডি বলুন একটা। তাহলে লেজিসলেচার মানে হচ্ছে, ধরুন এখানে যদি আমি লোকসভাকে ধরি, একটা মোটামুটি আলোচনা করছি, ঠিক আছে? এটা এইভাবেই হয় এর কোনো মানে নেই।
লেজিসলেটিভ হলেন যেমন এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। এবার লোকসভায় যে ব্যক্তিগুলো বসে রয়েছেন তারা প্রত্যেকে এক একজন লেজিসলেটিভ মেম্বার। তারা যে কাজটা করেন আইন তৈরি করা, সেই কাজটা হলো লেজিসলেশন। আর ওই যে সম্পূর্ণ বডিটা, পুরো লোকসভাটা, এই বিষয়টা হচ্ছে লেজিসলেচার, এরকম একটা মোটামুটি ধরে নিন। আর আইন পাশ করা বা তৈরি করাটাকে এনঅ্যাক্ট বলা হয়। শুধু আইন তৈরি করা অবধি কিন্তু কাজটাই হচ্ছে লেজিসলেশন। এবার আইনের মাধ্যমে সেটাকে লাগু করা, অর্থাৎ সেটাকে কি বলবো, একটা আইন পাশ হয়েছে এবং সেই আইনটা মানুষজনের ভেতরে নিয়ে আসা, এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে, এটা এক্সিকিউটিভের কাজ হয়ে গেল, এটা কিন্তু লেজিসলেশনের কাজ না। একই ব্যক্তির লেজিসলেটিভ ক্ষমতাও থাকতে পারে, এক্সিকিউটিভ ক্ষমতাও থাকতে পারে। প্রধানমন্ত্রী মহাশয় শুধুমাত্র লেজিসলেটিভ নন, তার লেজিসলেটিভ ক্ষমতাও থাকতে পারে, তার এক্সিকিউটিভ ক্ষমতাও থাকতে পারে। আপনি যদি প্রেসিডেন্ট দেখেন, রাষ্ট্রপতি, তার লেজিসলেটিভ ক্ষমতাও রয়েছে, মানে তার আইন তৈরি করার ক্ষমতাও রয়েছে, আসবে পরবর্তীতে অর্ডিন্যান্স বলে। তার এক্সিকিউটিভ ক্ষমতাও রয়েছে, ঠিক আছে। আবার তার জুডিশিয়াল পাওয়ারও রয়েছে কিছু। জুডিশিয়াল মানে হচ্ছে বিচার বিভাগ, জুডিশিয়ারি মানে বিচার, মানে ফয়সালা করা। আমরা টিভিতে বা সিনেমাতে অনেকবারই তো দেখেছি বিষয়টা, যে পুলিশ বলে যে কোর্ট উইল ডিসাইড, ওকে, जो बोलना है कोर्ट पे जाके बोलो, কোর্টে গেলে আপনার সমস্যার সমাধান হবে, আমরা কিছু জানি না। কোনো একজন ব্যক্তি দোষী বা দোষী নন, এই যে এই বিচারটা করা, যে কোনো কিছু, শুধু দোষ করতে হবে তা না, অনেক কিছু ম্যাটার হতে পারে। যে কোনো জায়গায় বিচার করার ক্ষমতাটাকেই বলা হয় জুডিশিয়াল পাওয়ার, আর সেটা সাধারণত করে জুডিশিয়ারি। এবার জুডিশিয়ারি বাদে, জুডিশিয়ারি মানে কি, একটা হতে পারে সুপ্রিম কোর্ট, একটা হতে পারে হাইকোর্ট, একটা হতে পারে ডিস্ট্রিক্ট কোর্ট। এবার এই ব্যক্তি, মানে সুপ্রিম কোর্টের যে সমস্ত বিচারপতি রয়েছেন, হাইকোর্টের যে সমস্ত বিচারপতি রয়েছেন, এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের যে সমস্ত বিচারপতি রয়েছেন, তারা বাদে কারোরই কি কোনো জুডিশিয়াল পাওয়ার থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু এদেরই, এই ব্যক্তিদেরই জুডিশিয়াল পাওয়ার সব থেকে বেশি। সাধারণত এনাদের কাজই হলো বিচার করা। এনারা কিন্তু ল তৈরি করতে পারেন না। সুপ্রিম কোর্ট চাইলে আজকে একটা ল তৈরি করতে পারেন না, হাইকোর্টও চাইলে একটা ল তৈরি করতে পারে না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের বারবার এই শব্দগুলো আসবে, আগের দিনও আমরা একবার বলেছি, আজকেও বলছি, পরবর্তীতেও বারবার এই শব্দগুলো আসবে, কারণ এই তিনটি শব্দের সঠিক অর্থ বুঝতে বুঝতে আপনাদের অর্ধেক পলিটি হয়ে যাবে। এক্সিকিউটিভ মানে হলো কার্যনির্বাহী, যে প্ল্যানকে অ্যাকশনে রূপান্তরিত করে। এবার কথা হলো, আমরা যে পরীক্ষাটার জন্য প্রিপারেশন করছি, আইদার WBCS বা সিভিল সার্ভিস এক্সামিনেশন ইউপিএসসির, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের, আমরা এক্সিকিউটিভের পার্ট হব। ওকে, আমাদের কিছু কোয়াসি জুডিশিয়াল পাওয়ার থাকবে, কোয়াসি মানে অল্প, ঠিক আছে, অল্প জুডিশিয়াল পাওয়ারও কিছু থাকবে, সেগুলো বাদ দিন। মেন হলো এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে কাজটাকে রাস্তায় নামিয়ে আনা। ওরা তো ল বানিয়ে চলে গেল, আর একজন লটা ঠিক আছে কিনা, কাজটা ঠিক আছে কিনা, মানুষজনের সঙ্গে ব্যবহার ঠিক হচ্ছে কিনা, সেটার বিচার করছেন। কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারাকশন, হিউম্যান ইন্টারাকশন, বা যে লগুলো বানানো হচ্ছে সেই লগুলোকে কাজে রূপান্তরিত করা, এক্সিকিউট করা। এক্সিকিউটের আরও একটি অর্থ হয়, ঠিক আছে, যে খুন করা, এরকম ধরনের, এটা এই মানে কিন্তু ধরবেন না এখানে। এক্সিকিউট মানে হচ্ছে প্ল্যানকে অ্যাকশনে রূপান্তরিত করা, কাজ করা, ঠিক আছে। একটা কথা আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, এরকম ধরনের কথা আসবে। অ্যাডমিনিস্ট্রেশন মানেই হচ্ছে অর্গানাইজেশন টু রান অ্যাডমিনিস্ট্রেশন, মানে অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, প্রশাসন।
এই যে গভর্নমেন্ট বড় একটা সিস্টেম চলছে, আপনারা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ঠিক আছে, তারপর WBCS এর মাধ্যমেও আপনাদের বিভিন্ন রকম, যেমন ALC, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, ইনি হলেন একটি, এই যে এই পদগুলি IAS বা ALC, ঠিক আছে, IAS এর মধ্যে DM, আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ধরে নেন, একটা বড় শাসন ব্যবস্থা, তার একটা অংশ, আমরা সেটাই হওয়ার চেষ্টা করছি। এবার এই বড় শাসন ব্যবস্থা, প্রশাসন, ওটাকেই বলা হবে অ্যাডমিনিস্ট্রেশন। শাসন বিভিন্ন জায়গায় হতে পারে, একটা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, স্কুল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, তারা ওই জায়গার প্রশাসনটাকে চালান। বেশ, এরপর একটা কথা আসতে পারে রেগুলেশন। রেগুলেশন মানে একটা সঠিক বাংলা হলো ব্যবস্থাপন, এই বাংলাটাও কঠিন, চালনা করা, রেগুলেট করা। আমরা সাধারণত ফ্যান বাড়িয়ে দিই, ফ্যানের স্পিড কমিয়ে দিই রেগুলেটরের মাধ্যমে। রেগুলেট করা মানে ওটাকে চালনা করা, কত জোরে চলবে না চলবে সেরকম একটা ব্যাপার, যে কোনো একটা কিছুকে চালনা করাকে বলা হয় রেগুলেট করা। তারপর একটা কথা আসবে অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন। এ মাইনর চেঞ্জ, সেটা কিছু অংশ বাদ দেওয়া হতে পারে বা কিছু অংশ যোগ করা হতে পারে। সাম addition can be there and some subtraction can be there. তারপর একটা কথা আসবে চার্টার। চার্টার মানে হচ্ছে এ রিটন গ্র্যান্ট বাই দ্য সভরেন অর লেজিসলেটিভ পাওয়ার অফ এ কান্ট্রি। এই যে কথা চলে আসলো লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ার মানে কি? যে আইন প্রণয়ন করতে পারেন। প্রথমে যে কথাটা বললাম যে বিধানিক বা আইন প্রণয়ন করতে, ল বানাতে পারেন, তো ল বানাতে পারে এরকম একটা বডি যদি কিছু একটা রিটেন ডকুমেন্টে কিছু দিয়ে দেয়, ওটাকে চার্টার বলবে। আর সভরেন মানে হলো সার্বভৌম, যার স্বাধীনতা আছে, যে নিজের ডিসিশন নিজে নিতে পারে। আমরা পড়বো, আমরা প্রিএম্বল যখন পড়বো, সভরেন শব্দটার উপর আমরা বেশ খানিকটা সময় খরচ করবো এবং খুব ভালোভাবে এই শব্দটাকে বুঝবো। কাউন্সিল মানে বডি অফ পিপল ইলেক্টেড টু ম্যানেজ দ্য অ্যাফেয়ার্স অফ এ স্টেট। একটা বডি অফ পিপল মানে কিছু মানুষের একটা গোষ্ঠী যেটাকে ইলেক্ট করা হয়, যাদেরকে, এবার একটা কথা আসে ইলেক্ট আর একটা কথা আসে সিলেক্ট। ইলেক্ট করা মানে বেশ কিছু মানুষজন নিজেদের মধ্যে কি বলবো ভোট করে কোনো একজনকে সিলেক্ট করা, সেটাকে ইলেক্ট বলে। আর সিলেক্ট মানে ডাইরেক্ট সিলেকশন। আমরা পরীক্ষা দিয়ে সিলেক্টেড হয়ে যাচ্ছি, যদি আমরা যেতে পারি, নিশ্চয়ই যেতে পারবো, ঠিক আছে। এবার ইলেক্টেড কথার অর্থ কি? ইলেক্টেড কথার অর্থ হলো কিছু মানুষ দ্বারা ভোটের মাধ্যমে সিলেক্ট হওয়া। সেটা অনেক মানুষ হতে পারে। তাহলে আমরা আমাদের এলাকার MP বা MLA তাদেরকে ইলেক্ট করি, আমরা কিন্তু সিলেক্ট করি না, ইলেক্ট, ঠিক আছে। তারপর একটা কথা আসবে বডি কর্পোরেট। বডি কর্পোরেট মানে অ্যান অর্গানাইজেশন দ্যাট হ্যাজ ইটস ওন লিগাল রাইটস। একটা বডি, ঠিক আছে, যেটার নিজস্ব লিগাল রাইট আছে, আইনি ক্ষমতা রয়েছে। এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে বুঝবো। বডি কর্পোরেট মানে যার এগেনস্টে আপনি কেস করতে পারবেন, একটা লিগাল এন্টিটি। একটা আপনি কেস করতে পারবেন, যে অনেক সময় আপনারা যদি কোনো কেস এর ডায়েরি বা কিছু দেখে থাকেন, ঠিক আছে, যে আমার নাম যেরকম সৌরভ জোয়ারদার, সৌরভ জোয়ারদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেস, এরকম একটা নাম হয়ে গেল, ঠিক আছে। তো কেশবানন্দ ভারতী ভার্সেস এই স্টেটের কেস, এরকম একটা কিছু। তো বডি কর্পোরেট হলো একটা অর্গানাইজেশন যেটা নিজস্ব লিগাল রাইট আছে এবং কিছু রেসপন্সিবিলিটি আছে। রেসপন্সিবল কথার অর্থই হয়ে গেল সে অ্যান্সারেবল। রেসপন্সিবল, অ্যান্সারেবল, গভর্নেন্স, এইসব কথাগুলো আমরা পরবর্তীতে অ্যাডভান্স আরেকটু যখন পড়বো তখন আমরা বুঝবো।
এবার একটা কথা আছে সেন্ট্রালাইজেশন, একটা কথা আছে ডিসেন্ট্রালাইজেশন। এই কথা দুটিও আমাদের আগামী আলোচনাতেও বারবার আসবে। সেন্ট্রালাইজেশন মানে হচ্ছে, ধরুন এ, বি, সি, ডি এবং ই, এর 4 রকমের পাওয়ার আছে, সি এরও 4 রকমের পাওয়ার আছে, ডি এরও 4 রকমের পাওয়ার আছে, বি এরও 4 রকমের পাওয়ার আছে, এবং ই এরও ধরে নিন 4 রকমের পাওয়ারই রয়েছে। এবার আমরা একটা আইন বানানোর মাধ্যমে করে দিলাম কি, যে এ, বি, সি, ডি এই সবগুলোরই এই পাওয়ারগুলিকে সরিয়ে দিলাম এবং ইকে সব পাওয়ার দিয়ে দিলাম। কিছু বুঝলেন? আশা করি বোঝেননি, আরো ভালোভাবে বুঝি। বিষয় হচ্ছে, প্রত্যেকটা বডির নিজস্ব পাওয়ার রয়েছে, নিজস্ব ক্ষমতা রয়েছে। সেটা ল বানানোর হতে পারে, সেটা এক্সিকিউট করার হতে পারে, সেটা কিছু জুডিশিয়াল পাওয়ার হতে পারে। আমরা যদি সমস্ত জায়গার থেকে ক্ষমতাটা এক জায়গায় নিয়ে আসি, মানে ধরুন আমি এবং আপনারা 4 জন বসে আছেন, আমি হলাম দলের লিডার এবং আমরা একটা গর্ত খুঁড়ব এবং আমাদের আন্ডারে আরো 100টা লোক রয়েছেন। এবার আমি বললাম যে আমি 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আপনারা 4 জন মিলে ওই 100 জনকে দিয়ে কাজটা করান, এবং কিভাবে কাজ করবেন, কি কতটুকু গর্ত খুঁড়তে হবে, কত গভীরতা খুঁড়তে হবে, কত দিন ধরে কাজ করতে হবে, কত টাকা বেতন দেবেন, সবকিছু আপনারা ঠিক করুন, আমি কিছু করব না। আমি টাকা দিয়ে আপনাদেরকে কাজ বুঝিয়ে 100টা এমপ্লয়ি রয়েছে তাদেরকে দিয়ে আমি চলে গেলাম। এটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট হলো। এবার আমি কিছুক্ষণ পরে আসলাম, এসে বললাম না, টাকাটা আমায় দাও। আমি নিয়ে নিলাম আপনাদের 4 জনের থেকে আবার টাকাটা, এবং আপনাদের 4 জনকে বললাম যে আপনারা 4 জন কেবলমাত্র দেখবেন কে কাজ করছে কে না করছে, কত বড় গর্ত তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, কতদিনে তৈরি করতে হবে, কাকে কত টাকা দিতে হবে। যে অধিকারগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম সেই অধিকারগুলো আমি আবার আপনাদের কাছ থেকে নিয়ে নিলাম। আমরা বুঝতে পারলাম, প্রথমে আমার কাছে পাওয়ার ছিল, কিছু পাওয়ার আমি আপনাদের 4 জনের মধ্যে ভাগ করে দিলাম, তারপর আবার আপনাদের 4 জনের থেকে সেই পাওয়ারগুলো আমি নিয়ে নিলাম নিজের কাছে। তাহলে প্রথমে যখন আমি আপনাদেরকে পাওয়ারগুলো ভাগ করে দিলাম, এই ঘটনাটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন, এবং আপনাদের সবার কাছ থেকে পাওয়ার আবার আমি ফেরত নিয়ে নিলাম, এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রালাইজেশন। মানে আমি নিজেকে বেশি পাওয়ারফুল করছি এবং আপনাদেরকে পাওয়ারলেস করে দিচ্ছি, আপনাদের যা পাওয়ার রয়েছে সেগুলিকে আমি নিয়ে নিচ্ছি। কাইন্ড অফ এরকম একটা অ্যারেঞ্জমেন্ট। আমরা পরবর্তীতে আরো বুঝবো, অসুবিধা নেই। তাহলে যখন একটা এন্টিটি থেকে, ঠিক আছে, পাওয়ার ভাগ হবে, ঠিক আছে, এই দিক থেকে এই দিকে পাওয়ার যাবে, তখন সেটা হবে ডিসেন্ট্রালাইজেশন। আর যখন সমস্ত পাওয়ার এই এন্টিটির দিকে আসবে, ইহা বেশি পাওয়ারফুল হচ্ছে, এখানে কি ইহা কম পাওয়ারফুল হচ্ছে, এগুলো বেশি পাওয়ারফুল হচ্ছে, আর এখানে ইহা বেশি পাওয়ারফুল হচ্ছে এবং এরা কম পাওয়ারফুল হচ্ছে, এই বিষয়টাকে বলা হয় সেন্ট্রালাইজেশন। এইটুকু আপনারা মনে রাখুন। এরপর আমরা যাই, আচ্ছা, ডিসেন্ট্রালাইজেশন সেন্ট্রালাইজেশন হয়ে গেছে। এবার হিস্টোরিক্যাল আন্ডারপিনিংসে আমরা শুরু করছি ভারতবর্ষে যে ইংরেজরা আসে। আমরা দেখতে পাচ্ছি, এই যে যদি আপনারা জিওগ্রাফি করে থাকেন আপনারা জানবেন যে এইটা হলো ইউকে, ঠিক আছে, যে কুকুরের মতো দেখতে, ঠিক আছে, আর এই হলো আমাদের প্রিয় ভারতবর্ষ, এবং এইখান থেকে বড্ড বাজে হয়ে গেল, এই যে এই রাস্তা ধরে, ঠিক আছে, ইংরেজরা
ভারতবর্ষে আসতো। এবার প্রথম এই রাস্তা কে খুঁজেছিল? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা। এগুলো আমরা হিস্ট্রিতে খুব ডিটেলে পড়ব। মোটামুটি যে এখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আসতো। এবার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিষয়টা কি, এটা তো আমাদের প্রথম প্রশ্ন। তো চলুন সেটা জানা যাক আস্তে আস্তে করে, যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিনিসটা কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 31শে ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে একটা রয়্যাল চার্টার পায়। রয়্যাল চার্টারটা কে সাইন করেন? বাই কুইন এলিজাবেথ, টু ট্রেড উইথ ইন্ডিয়া। এটা এক প্রকারের মনোপলি। অনেক কটা নতুন নতুন শব্দ চলে এলো। বেশ, এটার অর্থটা বোঝার চেষ্টা করি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো একটা কোম্পানি, আমরা যেরকম ভাবে যে কোনো কোম্পানির নাম শুনি। এবার এটা কি শুধুমাত্র একটা কোম্পানি ছিল? না, আমরা দেখছি একটু পরে। কি হলো যে ভারতবর্ষ, এবার ইংরেজদের ওখানে তো সেই সময় মানে 1600 খ্রিস্টাব্দের কাছাকাছি, ওদের ওখানে চাষবাসও খুব একটা বেশি হয় না, ওদের কাছে সম্পত্তিও খুবই কম ছিল। এবং আমরা ভারতবর্ষ, আমরা নিজেদের আমাদের ম্যানুফ্যাকচারিং ছিল। ম্যানুফ্যাকচারিংয়ের অর্থ হলো আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র বানাতাম। ইভেন আমরা আমাদের এখানে যে সমস্ত মশলা পাতি এইসব জিনিসপত্রের প্রচুর রমরমা বাজার তখন। ভারতবর্ষের দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে মশলা পাওয়া যেত। ইভেন আমাদের এদিকে বাংলা, তারপর আসাম বা বিহার, এইসব জায়গায় প্রচুর আমরা তাঁতি ছিলাম। আমাদের এখানে ঢাকাই মসলিন, এগুলি বিখ্যাত ছিল। আমরা হিস্ট্রি পড়ার সময় খুব ডিটেলে পড়বো যে কি কি আমদানি রপ্তানি হতো আমাদের এখান থেকে। তো ইন্ডিয়া ওয়াজ এ রিচ প্রভিন্স অ্যাট দ্যাট টাইম, নট প্রভিন্স, স্টেট ইউ ক্যান সে। তো এবার ইন্ডিয়ার সঙ্গে ট্রেড করার জন্য ব্রিটেনের মধ্যে একদল ব্যবসায়ী তারা একটা সংস্থা বানালেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এবার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা তারা রয়্যাল চার্টার নিলেন। রয়্যাল চার্টার মানে কি? চার্টার মানে একটু আগে আমরা পড়লাম যে রিটেন ডকুমেন্ট বাই দ্য সভরেন অর লেজিসলেটিভ পাওয়ার অফ এ কান্ট্রি। মানে ইংল্যান্ডের রানী এলিজাবেথ তিনি একটা কাগজে লিখে দিলেন যে এরপর থেকে পূর্ব দিকে ভারতবর্ষ ইত্যাদি এলাকায় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদে ব্রিটেন থেকে অন্য কোনো কোম্পানি ট্রেড করতে পারবে না। ট্রেড মানে ব্যবসা, কম্পিটিশন নেই। তো তাহলে এই বিষয়টাকে বলা হয় ট্রেড মনোপলি। মনোপলি মানে আমি শুধু একা ব্যবসা করবো, আর কেউ ব্যবসা করবে না, এটা হচ্ছে মনোপলি। তার ব্যবসায় মনোপলি রয়েছে। যে আমরা এরকম ধরতে পারি যে আমরা যখন ছোটবেলায় দেখতাম যে এয়ারটেল, এয়ারসেল, ইউনিনর, ডোকোমো, আইডিয়া, ঠিক আছে, প্রচুর ধরনের সিমের কোম্পানি ছিল, বিএসএনএল। এবার জিও বলে কোম্পানিটা বাজারে আসার পরে দেখুন এখন ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল তো সরকারি কোম্পানি, আর একটা হলো জিও। তাহলে এই তিনটে কোম্পানি কেবলমাত্র বাজারে রয়েছে। এবার যদি জিও কোম্পানি আরও ভালো ব্যবসা করে এবং আরও কি বলবো মার্কেট ক্যাপচার করে নেয়, তখন দেখা গেল জিও কোম্পানি বাদে বাজারে আর কোনো কোম্পানি নেই। এই রকম ঘটনাকে বলা হবে মনোপলি। আমরা বুঝতে পারলাম মনোপলি বিষয়টা। এবার কুইন এলিজাবেথ প্রথমেই এই রয়্যাল চার্টারে লিখিত দেন। এবার কুইন এলিজাবেথ লিখে দিয়েছেন বলে কি আর কেউ ওখানে ট্রেড করতে যাবে না? যাবে না। কারণ কি? কুইন এলিজাবেথ হলেন একজন সভরেন এক্সিকিউটিভ বডি, মানে লেজিসলেটিভ বডি, সরি। তিনি ওই দেশের আইন লিখে দিয়েছেন। ওটা একটা আইনের মতো যে
এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়্যাল চার্টার পাওয়ার পরে 31শে ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে রয়্যাল চার্টার তারা পেয়েছিলেন, এবং তারপরে আর কোনো কোম্পানি ভারতের সঙ্গে ট্রেড করতে পারবে না, এটাই। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার কী কী ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি শুধুমাত্র একটি কোম্পানি ছিল? না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি পলিটিক্যাল বডিও ছিল। মনে রাখবেন, যখন এই পলিটিক্যাল কথাটা চলে আসবে না, পলিটিক্স বলতে কিন্তু শুধুমাত্র আমাদের এখানে রাজনৈতিক, আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা আসলে পলিটি সাবজেক্টটা কখনো ঠিক করে পড়িনি। আমাদের বিভিন্ন বইয়ের ওই প্রথম 2 পাতায় হ্যাঁ আমাদের সংবিধানে এই আমাদের মৌলিক অধিকার এরকম লেখা আছে, যেটা সিলেবাসের পার্ট ছিল না, কেউ পড়তেও না। আমি একদিন পড়েছিলাম কিন্তু বুঝতে পারিনি, ছেড়ে দিয়েছিলাম। আপনারাও আশা করি বেশিরভাগ জনই পলিটি বিষয়টা সম্বন্ধে জানেন না। রাজনীতি বলতে আমরা ভেবে নিই হ্যাঁ এখানে এই যে ভোট হচ্ছে এই হচ্ছে, না, শুধু ওই বিষয়টা না, ঠিক আছে। পলিটিক্যাল বডি মানে হলো এরা সেনা রাখতে পারবে, এরা একটা আলাদা শাসন ব্যবস্থা তৈরি করতে পারবে। কি কি করতে পারবে দেখা যাক। হ্যাড এ হিউজ স্টক অফ মানি, মানে 30,000 পাউন্ডের বেশি টাকা ছিল এদের কাছে। যখন এনারা ভারতবর্ষের দিকে আসা শুরু করেছিলেন তখন তাদের কাছে 30,000 পাউন্ডের বেশি টাকা ছিল। 30,000 পাউন্ড মানে সে যুগে অনেক বেশি। তারা কি করতে পারবে? তারা শিপ বাই করতে পারবে। শিপ মানে কি? জাহাজ। ক্যান হ্যাভ আর্মি অফ ইটস ওন, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে যে বিষয়টা, সেটি আমি বিষয় বলছি, কোম্পানি বলছি না, মানে কোম্পানি তো নাম এটার, কিন্তু এই বিষয়টা নিজের আর্মি রাখতে পারবে। আপনি কখনো শুনেছেন যে একটা আমেরিকার কোম্পানি ভারতবর্ষে এসেছে? আমি একটা আমেরিকার কোম্পানি যে ভারতবর্ষে এসেছে নাম দিলাম অ্যাপেল, ঠিক আছে, ফোন বানায়, ট্যাব বানায়। তো অ্যাপেল কোম্পানি, ভারতের অ্যাপেলের নিজস্ব আর্মি রয়েছে, এরকম কখনো শুনেছেন? কখনো শুনেননি তো। বা আমাদের কোনো কোম্পানিও বাইরে গেছে, তার একটা নিজস্ব আর্মি রয়েছে, এরকম হয় না, এখন হয় না। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের আর্মি রাখতে পারবে। এটা ওই রয়্যাল চার্টারে লিখে দেওয়া হয়েছিল। কারণ এটা নট জাস্ট এ কি বলবো কোম্পানি, ইট ইজ much more bigger than that. Okay, East India Company can buy ships, can have its own army, can fight war with local rulers. ভারতবর্ষে আসবে, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রুলার রুল করছেন। আমরা হিস্ট্রি সাবজেক্টে খুব ভালোভাবে এই রুলিংগুলোই তো পড়ব, যে কোনো জায়গায় মারাঠা শাসন চলছে, কোনো জায়গায় মুঘল শাসন চলছে দিল্লিতে, কোনো জায়গায় দক্ষিণ ভারতে বিভিন্ন রাজাদের শাসন চলছে, যেমন মাইসুর কিংডম রয়েছে, যেমন হায়দ্রাবাদে নিজাম রয়েছে, ইভেন উত্তর ভারতে রোহিলা, তারপর পাঞ্জাব, ঠিক আছে, এরকম অনেক কিংডম ছিল, আসাম কিংডম ছিল, ঠিক আছে। এবার ইংরেজরা ভারতের আগে কিন্তু ইন্দোনেশিয়া, সুমাত্রা, যাওয়া ওইসব জায়গায় যাওয়া শুরু করে দিয়েছিল। কিন্তু ভারতবর্ষে আসার সময় এই সমস্ত যে ক্যান ফাইট ওয়ার উইথ লোকাল রুলার্স, এই ক্ষমতাগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে আসে। ক্যান সাইন ট্রিটি, সন্ধি, কোনো একটা যুদ্ধে জেতার পরে বা হারার পরে একটা সন্ধি হয়। এবার সেই সন্ধি সাধারণত ওই দিক থেকে কে সাইন করবে? রাজা। যে লোকাল রুলারের সঙ্গে বা যে লোকাল রাজার সঙ্গে যুদ্ধ হয়েছে সেই রাজা তো সন্ধিতে হস্তক্ষেপ করবে, মানে কি বলবো, সাইন করবেন, হস্তাক্ষর, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফেও কেউ সাইন করতে পারবে, এই মানে এই অধিকারটা তাদের ছিল। এবার আমি কেন বলছি যে এই লিখিত অধিকার, ল শুড বি রিটেন অ্যান্ড ক্লিয়ার, এই ধরনের হয় যে কোনো একটা কোম্পানিকে কিছু একটা লিখিত দিয়ে দিয়ে সেই কোম্পানিকে এতটা পাওয়ারফুল বানিয়ে দেওয়া যায়। তার মানে বুঝতে পারছি একটা রিটেন ল এর পাওয়ার কত বেশি। ইংরেজরা আমাদেরকেই পলিটিক্যালি আমাদেরকে কি বলবো, আমাদেরকে অধীনে রেখেছিল। 200 বছর ধরে ইংরেজরা আমাদেরকে শাসন করে, ঠিক আছে, 190 বছর, ঠিক আছে। এবার আমাদেরকে তারা কিন্তু পলিটিক্যালি ক্যাপচার করে রেখেছিল।
ঠিক আছে, আমাদের লড়াইটা কিন্তু শুধুমাত্র সেনার মাধ্যমে তারা আমাদেরকে ঠিক আছে ক্যাপচার করে রেখেছিল এরকম কিন্তু নয়। এবার পলিটিক্যালি আমাদেরকে কিভাবে ক্যাপচার করে রাখা হয়েছিল সেই বিষয়টার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করছি, এবং সেখান থেকে বেরিয়ে আমরা হিস্ট্রিতে অনেক বেশি পড়বো। হিস্ট্রিতেও এই চ্যাপ্টারটা আবার আসবে, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে কোন আইনের মাধ্যমে কিভাবে আমাদের উপর কি কি চাপানো হয়েছিল, আর আমাদের রেজিস্ট্যান্স কি হয়েছিল। রেজিস্ট্যান্স তো আমরা করেইছিলাম। পৃথিবীর সমস্ত সভ্যতা শেষ হয়ে গেছে, কিন্তু ভারতীয় সভ্যতা এখনো বেঁচে রয়েছে। তো রেজিস্ট্যান্স আমাদের ঠিক আছে সেই সৃষ্টির প্রথম থেকেই রয়েছে, আমাদের সিভিলাইজেশন যখন থেকে শুরু হয়েছে। তো তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল, কমার্শিয়াল এবং মিলিটারি 3 রকম অ্যাক্টিভিটি করারই ক্ষমতা ছিল। এবার ইংরেজরা এই সময় কি চালাচ্ছিল? তারা চালাচ্ছিল ইম্পেরিয়ালিজম, এরকম একটা কথা আসে। ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়াল পাওয়ার, এরকম একটা কথা বলা হয়। ইম্পেরিয়াল পাওয়ার মানে কি? তারা যে কোনো জায়গায় গিয়ে অধীনে নিয়ে নেবে যে কোনো। When a country extends its power into other territories for economic and political gains. ইকোনমিক মানে কি? পয়সা গেন করা, চুরি করা। ঠিক আছে, ইংরেজরা ভারতে এসে ইকোনমিক গেইনস পাবে, মানে ভারতবর্ষ থেকে বিভিন্ন রিসোর্স তারা আইনত চুরি করে নিয়ে যাবে। আমরা দেখবো আজকে লাস্টে কিভাবে শুরু হলো চুরিটা। তো চুরি না, ইকোনমিক এবং পলিটিক্যাল গেইনস। ঠিক আছে, পলিটিক্যাল মানে এখানকার টেরিটরিও তারা নিজের আন্ডারে নিয়ে নেবে। টেরিটরি মানে এলাকা। থ্রু কলোনাইজেশন বাই দ্য ইউজ অফ মিলিটারি ফোর্সেস অ্যান্ড আদার মিনস। যে কোনোভাবে মিলিটারি ফোর্স ইউজ করে, অন্যান্য যে কোনো ক্ষমতা ইউজ করে, দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে কত কিছু যে ইংরেজরা ভারতে করেছে সেটা আপনারা হিস্ট্রি এবং পলিটি দুটো সাবজেক্ট পড়লে বুঝতে পারবেন। এইটাই আমাদের পরীক্ষায় আসবে। আমরা আমাদের বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি কোনোটাই খুব ডেপথে পড়ি না, যতটা ডেপথে এনসিইআরটিতে রয়েছে। ওকে, আপনারা বলতে পারেন হিস্ট্রি আমরা মোটামুটি পড়ি, কিন্তু জিওগ্রাফি, ইকোনমি, পলিটি তো ছেড়ে দিন। ইকোনমি পলিটি আমাদের পড়াই হয়নি। জিওগ্রাফিও আমরা পড়েছি। ঠিক আছে, আপনারা তো জিওগ্রাফি ক্লাস করছেন, আপনারা জানাবেন ওই সমস্ত জিনিসপত্র আপনারা পড়েছেন কিনা, বা আরও ডেপথ যদি আপনাদের দরকার হয় আপনারা বলবেন, আমি আরও ডেপথে আপনাদেরকে পড়াতে পারি, অসুবিধা নেই। এখনও তো জিওগ্রাফি সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হবে আস্তে আস্তে ইন্ডিয়ান জিওগ্রাফি। যাই হোক, স্টেট স্পন্সার্ড পলিসি বাই সাপোর্ট অফ এনি ওয়ে পসিবল। স্টেট স্পন্সার্ড মানে স্টেট স্পন্সার করছে। স্পন্সার করা মানে কি? পয়সা দেওয়া। মানে স্টেট মানে কি? কোনো একটা রাষ্ট্র। আমরা সাধারণত স্টেট মানে রাজ্য বলি, আমরা পড়ব। ঠিক আছে, আর্টিকেল 12-এ স্টেটের ডেফিনেশন দেওয়া আছে। কোথায় স্টেট মানে দেশ, কোথায় স্টেট মানে রাজ্য, বা স্টেট মানে কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন হতে পারে। তো স্টেট স্পন্সার্ড পলিসি, এখানে আমাদের ক্ষেত্রে এই স্টেট, যে স্টেটটা স্পন্সার করেছে এই ইম্পেরিয়ালিজম যে পলিসি বা কলোনাইজেশন যে পলিসি, সেই পলিসিটাকে, সেই স্টেটটি হলো ইউকে। আপনারা ব্রিটেন, ইংল্যান্ড অনেক কিছুই বলতে পারেন। এর পার্থক্য কি সেটা ওয়ার্ল্ড জিওগ্রাফি উইথ ম্যাপসে আমরা করেছি। তাহলে আমাদের দেশ থেকে অ্যাকচুয়ালি ব্রিটেনে সেই সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল। এবার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে তাদের অনেক বেশি কাঁচামাল বা র মেটেরিয়ালসের প্রয়োজন ছিল। র মেটেরিয়ালস, লেবার, এইসব অনেক কিছুর প্রয়োজন ছিল। এছাড়াও তারা ঠান্ডার দেশে বসবাস করে। ঠান্ডার দেশে যে সমস্ত মানুষজন থাকেন তারা সাধারণত মিট, মাংস কনজিউম অনেক বেশি করে। এবার কোনো একটা পশু বা কোনো একটা খাবার সেটা দীর্ঘদিন সংরক্ষিত রাখার জন্য কিছু মশলা মিশিয়ে রাখতে হয়। সেই মশলাটা তো ভারতে পাওয়া যায়। আর মশলাটা আগে, আমরা ম্যাপ দেখলে বুঝতে পারবো, আগে ভারতের সঙ্গে এই রুটে যাতায়াত হতো। এবার যখনই
এই জায়গাকার লোকজন এখান দিয়ে যাতায়াত করা বন্ধ করে দেয়, তখন এবার ভারত কিভাবে যাবে ইউরোপ? ভারত ইউরোপে যাওয়ার জন্য মানে কি বলবো, ইউরোপ থেকে ভারতে যাওয়ার জন্য এই ল্যান্ড রুট খোঁজা শুরু হয়। এই ল্যান্ড রুট খুঁজতে খুঁজতে আমরা ইন্ডিয়াতে পৌঁছাই, ঠিক আছে, ইউরোপ থেকে। তো ভারতবর্ষে পৌঁছানোর পরে একটা কোম্পানি তারা ভারতবর্ষে পাঠায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেই ভারতবর্ষে কি করে, ট্রেড শুরু করে, ব্যবসা শুরু করে। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে আসে 1609 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর এর দরবারে। সবার প্রথমে আসে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1609 খ্রিস্টাব্দে, কিন্তু 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা পর্তুগিজ, সে ভারতবর্ষে আসার পরে পর্তুগিজদের ভারতের কি বলবো, ব্রিটিশরা যেটা করার চেষ্টা করছিল সেটা তো পর্তুগিজরাও চেষ্টা করছিল, সেটা ডাচও চেষ্টা করছিল, সেটা ফ্রেঞ্চও চেষ্টা করছিল, যে ভারতবর্ষকে অ্যাজ এ কলোনি তৈরি করা এবং ভারতবর্ষ থেকে যত কিছু র মেটেরিয়ালস পাবে সেগুলোকে নিয়ে যাওয়া, মানে কি কিছু ইকোনমিক এবং কিছু পলিটিক্যাল গেইনসের জন্য। তো প্রথমে তো সেটা বললে হবে না যে আমি সবকিছু এক্সপ্লয়েট করবো এখান থেকে, প্রথমে আমরা ব্যবসা করবো, আমরা ব্যবসাদার মানুষ, আমরা এখানে এসেছি ট্রেড করার জন্য, এবং ট্রেড করে আমরা যে লাভ পাবো সেখান থেকে আপনাকে কিছু পয়সা দেব অ্যাজ এ ট্যাক্স বা যাই বলবেন, ভাড়া। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্যাক্টরি এস্টাবলিশ করার পারমিশন পায়নি, তার কারণে জাহাঙ্গীরের দরবারে অলরেডি পর্তুগিজরা ছিল, আর পর্তুগিজদের তখন খুব পাওয়ার ছিল জাহাঙ্গীরের দরবারে। পর্তুগিজরা বলছে যে ওরা ভালো না, ওদেরকে ঠিক আছে আপনি পারমিশন দেবেন না, আমরা আপনাদেরকে আরও বেশি পয়সা দিচ্ছি, আমরা আপনাদেরকে গিফট দিচ্ছি, ঠিক আছে। ব্রিটিশরা যেন, এবার ওরা তো বুঝতে পারছে যে আমাদের কম্পিটিশন বেড়ে যাবে, এখানে ট্রেড মনোপলি নেই, ব্রিটেনের মধ্যেকার লোকজন ট্রেড মনোপলিতে মানে কেউ ট্রেড করতে আসতে পারবে না, বা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পর্তুগিজ যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের দেশের লোকজন আর কেউ হয়তো ভারতে আসবে না, কিন্তু অন্য দেশের লোকজন চলে আসলে তো কম্পিটিশন বেড়ে যাবে। তো পর্তুগিজদের থেকে একটু রেজিস্ট ছিল, সেই জন্য 1609 খ্রিস্টাব্দে উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসা সত্ত্বেও পারমিশন পায়নি। এবার পারমিশনের এই গল্পগুলো এগুলো এর ভেতরে ভেতরে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, ইতিহাস সাবজেক্টে আমরা পড়বো, আমরা একটা ব্রিফ ওভারভিউ নেওয়ার চেষ্টা করছি। তারপরে মিনওয়াইল কিছু সময় পরে আস্তে আস্তে সুরাট, বলোচ, আহমেদাবাদ, আগ্রা, মাসুলিপত্তনম সমস্ত জায়গাতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্যাক্টরি এস্টাবলিশ করে ফেলেছিল। প্রথম কোথায় হয় না হয় এগুলো সব হিস্ট্রির মধ্যে পড়বো, এখন ডিটেলে করাচ্ছি না, ঠিক আছে। এবার ভারতবর্ষে সেই সময় কি চলছিল আমরা পড়ছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে ব্যাকগ্রাউন্ডগুলি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আসলো, কিভাবে স্থাপিত হলো। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কি মোটিভ নিয়ে এসেছিল, অত পাওয়ার নিয়ে, যে রানীর কাছ থেকে অত লিখিত পাওয়ার, ঠিক আছে, যে আমরা নিজেদের সেনা রাখতে পারবো, আমরা ট্রিটি সাইন করতে পারবো, আমরা লোকাল রুলারের সঙ্গে লড়াইও করতে পারবো, আমাদের কাছে এত টাকা পয়সা রয়েছে, এত পাওয়ার নিয়ে এসে তারা কিছু তো করবে এখানে। তো সেইগুলো করার জন্য কি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, তো সেটা আমরা পড়ার চেষ্টা করছি। 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ বলে একজন ব্যক্তি এ ভারতবর্ষে হামলা চালায়। এবার ভারতবর্ষ যদি এরকম হয়, এই জায়গা থেকে হামলা চালায়, পার্সিয়া থেকে। এবার ব্যাটেল অফ কার্নাল হচ্ছে একটা জায়গার নাম, এগুলো হিস্ট্রিতে আসবে খুব ডিটেলে, ঠিক আছে। ব্যাটেল অফ কার্নাল, এই যুদ্ধে তখন মুঘল শাসন খুবই কমজোর অবস্থায় ছিল, মোহাম্মদ শাহ বসেছিল হচ্ছে কি বলবো মুঘল শাসক। এবার এই নাদির শাহ ভারতবর্ষে 1739 খ্রিস্টাব্দে হামলা করে এবং খুবই বাজেভাবে ভারতীয়দেরকে হত্যা করে। বিষয়টা হয় কি, যে আমরা ইতিহাসে খুব ডিটেলে গল্পটা পড়ব, ঠিক আছে, কি হয়েছিল।
অবশ্যই এটা খুবই দুঃখের ব্যাপার যে সে সময় গণহত্যা চালায় এবং পুরো দিল্লিতে কাতলে আম, মানে 6 ঘন্টায় কয়েক লাখ লোক মেরে দেওয়া হয়েছিল। নাদির শাহ এবং তার সেনারা মেরে দিয়েছিল। তারপর 57 দিন ধরে সারা দিল্লি এবং তার আশেপাশের এলাকা লুটপাট চালায়। এই এত ইতিহাস আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে মুঘল শাসন। এবার ভারতবর্ষে তো একটা শাসন ব্যবস্থা চলছিল, কিভাবে ইংরেজরা এসে তাদের শাসন ব্যবস্থা ভারতবর্ষে শুরু করে দিল, এইটা আমরা পড়ার চেষ্টা করছি। তারপরে আমরা কিভাবে নিজেদের শাসন ব্যবস্থা তৈরি করেছি, আমরা কিভাবে নিজেদের কনস্টিটিউশন লিখেছি, আমরা কোথা থেকে নিয়েছি, কি শিখেছি, আমাদের কনস্টিটিউশনে কি আছে না আছে, কোন আর্টিকেলে কি বলে না বলে, এগুলো তারপরে মেন তো ওইখানে বিষয়। কিন্তু আমরা পড়ছি এখন হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস, এবং এই চ্যাপ্টারটা আমরা ইতিহাসে পড়ব। দিল্লিতে একটা সেন্ট্রালাইজড পলিটিক্যাল সিস্টেম ছিল, মানে দিল্লি থেকেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হতো। ক্ষমা করবেন, দিল্লি থেকেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হতো। তার মানে দিল্লিতে একটা বিউরোক্রেসি ছিল। বিউরোক্রেসি মানে কি? একটা অফিসার গোষ্ঠী, ঠিক আছে? রাজা কিছু অফিসার গোষ্ঠীর মাধ্যমে তো সমস্ত ভারতবর্ষকে দেখবে, কাজ চালাবে। তো দিল্লিতে আর কি প্রচুর মানুষজন ছিল যারা ভারতবর্ষকে চালানোর জন্য যে শাসন ব্যবস্থাটা চলতো তার লোকগুলো সব দিল্লিতে ছিল। এবার নাদির শাহ এসে দিল্লিতে সবাইকে হত্যা করে দেয়, ঠিক আছে? এরা সবাইকে হত্যা করার পরে সবার বাড়ির থেকে সবকিছু লুটপাট করে 57 দিন ধরে লুটপাট করে একদম পুরো গাড়ি করে পরপর 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 গাড়ি করে একদম প্রসেশন করে নিয়ে যায়, ঠিক আছে? ইভেন একটা বড় সিংহাসন ছিল, একটা হাতির সাইজের একটা সিংহাসন ছিল, হয়ে যাচ্ছে সোনার সিংহাসন, সেই সিংহাসনটাও নিয়ে চলে যায়, ঠিক আছে? এবার দিল্লিতে কি হয়, একটা পাওয়ার ভ্যাকুম তৈরি হয়। ভ্যাকুম মানে কি? যে পাওয়ার মানে শূন্য, ভ্যাকুম মানে শূন্য। দিল্লিতে আর কেউ পাওয়ারফুল নেই। দুটো পাওয়ারফুল শাসন ব্যবস্থা সে সময় ভারতে ছিল। আচ্ছা, দুটো পাওয়ারফুল কিংডম ছিল ভারতে, একটা হচ্ছে দিল্লি আর মানে মুঘল, আর একটা ছিল মারাঠা। এবার দিল্লি তো নাদির শাহ এসে শেষ করে দিল। তাহলে 1757 খ্রিস্টাব্দে আবার পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধ, রবার্ট ক্লাইভ ভার্সেস নবাব সিরাজউদ্দৌলা, আমাদের এখানেই মুর্শিদাবাদে। এবার রবার্ট ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। এটা তো একটা কি বলবো, মির্জাফর সেই সময় পাল্টি খেয়ে গিয়েছিল, অনেক একটা গল্প রয়েছে, জগৎ শেঠ, ঠিক আছে? আমরা হিস্ট্রিতে পড়বো গল্পটা। তো এখানে রবার্ট ক্লাইভের কিন্তু খুব বেশি সেনা দিয়ে রেজিস্ট আসেনি যে রবার্ট ক্লাইভ যুদ্ধ করবে, যুদ্ধ করে জিতেছে, এরকম বিষয় কিন্তু হয়নি, কিন্তু পলাশির যুদ্ধ জিতে গেছিল। তারপর 1759 খ্রিস্টাব্দে 1761 খ্রিস্টাব্দে আফগান থেকে, ঠিক আছে, মানে আচ্ছা এই যে আফগান থেকে ভারতবর্ষের দিকে অ্যাটাক হয়, তার আগে পার্সিয়া থেকে হয়েছিল, এই দিক থেকে হয়েছিল, ঠিক আছে? এখানে নাদির শাহ আর এখানে আহমদ শাহ আবদালি। এবার বিষয় হচ্ছে, আচ্ছা, থার্ড ব্যাটেল অফ পানিপত আমরা ইতিহাসে পড়ব। থার্ড ব্যাটেল অফ পানিপতে আহমদ শাহ আবদালি মারাঠাদেরকে পরাজিত করে। মারাঠা শাসন সেই সময় ভারতবর্ষের সব থেকে পাওয়ারফুল কিংডম ছিল মারাঠা, কিন্তু আহমদ শাহ আবদালি মারাঠাদেরকে পরাজিত করে দেয় এবং মারাঠারা মানে অনেক বড় হত্যাকাণ্ড হয়েছিল সেখানে, আমরা ইতিহাসের গল্পটা পড়ব। এবং তারপরে মারাঠা অনেক কমজোর হয়ে যায়। ফলে ভারতবর্ষের দুটো মোস্ট পাওয়ারফুল কিংডম, একটা মারাঠা আর একটা হলো মুঘল, দুটো পাওয়ারই কিন্তু একদম ধ্বংস হয়ে যায়। যদি একটু হিন্দি শব্দ ব্যবহার করে, নেস্তানাবুদ হয়ে যায়, ঠিক আছে? তো অ্যানাদার পাওয়ার ভ্যাকুম, দুটো পাওয়ার ভ্যাকুম। পাওয়ার ভ্যাকুম মানে কি? যে ভারতবর্ষ বলে যে এলাকাটা, সেই এলাকাটাই শাসন যারা করবে, দুটি বড় বড় শাসক সে সময় ছিল এবং দুটি শাসকই ভারতবর্ষ থেকে বিদেশি আক্রমণ হয়,
এবং আক্রমণের মাধ্যমে পরাজিত হয় এবং প্রায় ধ্বংস হয়ে যায়, প্রায়, একদম ধ্বংস হয়নি, প্রায়, তাদের আর কোনো পাওয়ারই থাকে না। আর তখন ব্রিটেন থেকে আসা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা আস্তে আস্তে পাওয়ারফুল হচ্ছে। আমরা হিস্ট্রিতে পড়বো যে তারা কিভাবে পাওয়ারফুল হয়েছে। এবং লাস্টে 1764 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ বক্সারের যুদ্ধ, মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, এই তিনজনের কম্বাইন আর্মিকে ব্রিটিশরা পরাজিত করেছিল। ব্রিটিশদের থেকে একজন খুবই দক্ষ মিলিটারি কমান্ডার হেক্টর মুনরো, সে একদম সোজাসুজি যুদ্ধে, মানে এবার আর কোনো পলিটিক্যাল হেল্প, কোথাও থেকে কোনো হেল্প আসেনি, এই ব্যক্তি একটা 7,000 সামথিং আর্মি নিয়ে এদের মানে 80-90,000 বড় আর্মিকে হারিয়ে দিয়েছিল, কারণ এরা মডার্নাইজড ওয়েপন ব্যবহার করত, বন্দুক ব্যবহার করত। এবার এখানে পরাজিত হওয়ার পরে শাহ আলম টু, সেই সময় কি বলবো, মুঘল শাসক, তাকে এই হিউমিলিয়েটিং একটা ট্রিটি, একটা সন্ধি সাইন করতে হয়, সেটি হলো এলাহাবাদের সন্ধি। এবং এই এলাহাবাদের সন্ধি সাইন করার পরে ব্রিটিশ গট দ্য দেওয়ানি রাইটস। এই যে দেওয়ানি লাভ, দেওয়ানি অধিকার, ঠিক আছে, ইহার অর্থ হলো ট্যাক্স কালেকশন বা রেভিনিউ কালেকশন। ট্যাক্স মানে হলো রেভিনিউ, এরকম ধরে নিন। কি পার্থক্য দুটোর মধ্যে আমরা ইকোনমি সাবজেক্টে পড়বো, পার্থক্য খুব একটা বেশি নেই। এবার দেওয়ানি লাভ করা মানে হচ্ছে ব্রিটিশরা বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই তিনটে এলাকা থেকে, ঠিক আছে, ট্যাক্স কালেকশন করতে পারবে। ফ্রি ট্রেড তো আগেই পেয়ে গেছিল, মানে বুঝতে পারছেন, খুব বড় একটা অধিকার, আইনি অধিকার। তাহলে বোঝা যাচ্ছে ব্রিটিশরা কিন্তু খুব চালাক। তারা ভারতবর্ষে শাসন যেভাবে বাড়াচ্ছে, প্রথমে আসলো, ঠিক আছে, রানীর কাছ থেকে রয়্যাল চার্টার নিয়ে, যে এবার চার্টারে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক ক্ষমতাও নিয়ে আসলো, অনেক পয়সাও নিয়ে আসলো। তারা জাহাজ কিনতে পারবে, মারামারি করতে পারবে, সন্ধি করতে পারবে, সাইন করতে পারবে, ঠিক আছে, এবং মারামারি তারা করছেও। আরও অনেক জায়গায় তারা যুদ্ধ করেছে, এবং সেই যুদ্ধগুলো প্রত্যেক জায়গাতেই যে ব্রিটিশ জিতেছে তাও কিন্তু না, কিছু জায়গায় পরাজিত হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় জিতেছে। এবং শেষ অবধি লাগাতার, মানে কোনো এক জায়গায় ব্রিটিশ যখন দেখে যে এখানে আমি লড়াই করে জিততে পারবো না, সেখানে একটা ট্রিটি সাইন করে দেবে। আর যখন জিতবে তখন ট্রিটিতে মানে তখন জাদা করবে ওরা। আমরা দেখব কি করবে না করবে, ইতিহাসে খুব ভালোভাবে দেখব। আর এই এলাহাবাদ ট্রিটিতে লেখা দুটি শর্ত। একটি শর্ত হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করবো যে বাংলা, বিহার এবং উড়িষ্যা তিনটে জায়গা থেকে ট্যাক্স কালেকশনের সমস্ত অধিকার ব্রিটিশদের রয়েছে। ট্যাক্স আমরা নিশ্চয়ই বুঝি যে কোনো, তখনকার যুগে কি হতো, যে কেউ চাষবাস করছে, তাহলে তোমার জমিতে তুমি যা চাষ করেছো তার 4/1 সরকারকে ট্যাক্স দিতে হবে, এরম বিষয়। কেউ ব্যবসা করছে, ব্যবসা করলে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কি, এগুলো আমরা এই ইকোনমিতে খুব ভালো করে বুঝবো। এখনকার ট্যাক্সের মতো তখনকার নয়, তখনকার অন্যরকম ছিল, অত দরকার নেই এখন। শাহ আলম টুকে বাৎসরিক 26 লাখ টাকা করে পেনশন দেওয়া হবে, বছরে 2.6 মিলিয়ন রুপিস, মানে 26 লাখ টাকা, 1 মিলিয়ন মানে 10 লাখ। শাহ আলম টুকে বাৎসরিক 26 লাখ টাকা পেনশন দেওয়া হবে। আর ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ব্রিটিশ গভর্নমেন্ট মানে কি, ইআইসি, এখানে ব্রিটিশ তো হবে না, এখানে ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট দেওয়ানি রাইটস বা ট্যাক্স রেভিনিউ কালেকশন রাইটস অফ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা। বাংলার প্রথম গভর্নর হয়েছিল রবার্ট ক্লাইভ। আর এই ট্রিটি অফ এলাহাবাদ হয় 1765 সালে, ঠিক আছে। বাংলার প্রথম গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ হয় এর পরে। এবার তারা কি করে, তাহলে দেখুন, বাংলাতে ব্রিটিশরা মানুষজনকে তো মারধর করে পয়সা নিতেই পারত, কিন্তু তারা সেটা করেনি। তারা রাজার কাছ থেকে লিখিত ডকুমেন্ট, রাজা ওখানে আইন বানাবে, রাজা আইনে লিখে দিয়েছে যে ব্রিটিশরা মানুষের কাছ থেকে লিগালি পয়সা নিতে পারবে। বুঝা যাচ্ছে, লিগালি চুরি করার সুযোগ দিয়ে দিল, মানে পার্টিকুলারলি এটা চুরি না। বুঝা যাচ্ছে লয়ের পাওয়ার কতটা বেশি।
আমরা এটা বুঝতেই না তখন। এখনো তো আমরা পড়িনি, আমরা এখন বুঝছি। আমিও তো ঠিক আছে কিছু সময় পূর্বে এগুলো শিখেছি। লিগাল লেজিটিমেট এক্সপ্লয়টেশন অফ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা। লিগাল এবং লেজিটিমেট। লেজিটিমেট কেন? কারণ আমরা তো রাজা লিখে দিয়েছে, আমরা তুলতে পারবো, ওই জন্য তুলছি, আমরা নিজে থেকে থরি তুলছি, এরকম ব্যাপার। আইনের মাধ্যমে লুটপাট চলতে থাকে, আনফেয়ার ট্রেড প্র্যাকটিসেস চলতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবার কোম্পানিতে প্রাইভেট ট্রেড বৃদ্ধি পায়। কোম্পানি কি করে? কোম্পানির লোকজন ঠিক আছে নিজের নামে দস্তখত শুরু করে দেয়, দিয়ে বিভিন্ন লোকজনকে দিয়ে ট্রেড করায়, দিয়ে সেখান থেকে পয়সা নিতে থাকে। মানে কোম্পানির লোকজন নিজে ট্রেড চালাচ্ছে। ঠিক আছে, আমি কোনো একটা কি বলবো সাবানের কোম্পানিতে কাজ করি, দিয়ে সেই কোম্পানি থেকে কি করছি, সাবানগুলো নিয়ে নিয়ে আমি নিজে বিক্রি করে নিজে পয়সা নিয়ে নিচ্ছি, কোম্পানির কিছু দেখাচ্ছি না। এরকম একটা ব্যাপার। কোম্পানির লোকজন কোম্পানির নামে ট্রেড না করে নিজের নামে ট্রেড শুরু করে দেয়। কোম্পানির অফিসিয়ালরা অনেক বেশি ধনী হতে থাকে, কিন্তু কোম্পানির কেনাবেচা, কোম্পানির নামে কেনাবেচা কম হতে শুরু করে। মানুষের নিজের নামে মানে কেনাবেচা করছে, নিজে প্রাইভেট ট্রেড করছে, কোম্পানির নামে কেনাবেচা আর করছে না। ফলে কোম্পানি লসে রান করতে শুরু করে। এবার এর ফলে ইংল্যান্ডে শোরগোল পড়ে যায়, যে কোম্পানিতে যে যাচ্ছে সেই বড়লোক হয়ে ফিরে আসছে। অ্যাকচুয়ালি কোম্পানির লোকজন কারা ছিল? কোম্পানির লোকজনও কিন্তু ব্রিটেনের খুব আর কি ধনী ব্যক্তি, ঠিক আছে, যারা কি বলবো লেজিসলেটিভ মেম্বার ছিলেন, তারা আর কি এই কোম্পানিতে, মানে ব্রিটেনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যে সমস্ত লোকজন বসে আইন বানাচ্ছে, তাদের মধ্যেই অনেকের এই কোম্পানিতে শেয়ার কেনা ছিল। তারা মানে ব্যবসায়ীদের সঙ্গে একটা ভালো ঠিক আছে বেশ ষাটগাঁট করে নিয়ে তারা এই কোম্পানি থেকে প্রচুর পয়সা ইনকাম করতে শুরু করে। কিন্তু কোম্পানি ওই যেখানে অনেক বেশি আর কি ক্ষমতা চলে আসে, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি, ব্যাস কোম্পানিতে প্রাইভেট ট্রেড অনেক বেশি শুরু হতে শুরু করলো। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লসে রান করছে, এবার কোম্পানিটাকে তো আবার দাঁড় করাতে হবে। সেই জন্য কোম্পানির লোকজন কি করে, যে ব্রিটিশ সরকারের কাছে লোন চাই। আর তখনই এমনিতেই ব্রিটিশ সরকারের লোকজন এবার 10-15 জন অনেক বেশি বড় লোক হচ্ছে, বাকিরা তো দেখছে যে এরা কি করে এত বড় লোক হচ্ছে। তখন বুঝতে পারলো যে কোম্পানিকে এবার রেগুলেট করতে হবে। কোম্পানি এরকম একটা বাঁধন ছাড়া গরুর মতো ছেড়ে দিচ্ছি কোম্পানিকে, কোম্পানি যেখানে পাচ্ছে সেখানে একেবারে যা তা ব্যবসা করে বেড়াচ্ছে, কোম্পানির লোকজন বড় লোক হয়ে যাচ্ছে, কোম্পানির নিজে গরিব হয়ে যাচ্ছে, ব্রিটিশ সরকারকে কোনো ট্যাক্স দিচ্ছে না, উল্টে ব্রিটিশ সরকার জনগণ থেকে নেওয়া ট্যাক্সের টাকা দিয়ে কোম্পানিকে তুলবে, কোম্পানিকে আবার দাঁড় করাবে। তো তখন শুরু হয় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার প্রসেস। আর প্রথম আসে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এখান থেকে আমাদের পরের দিনের ক্লাস শুরু হবে। রেগুলেটিং অ্যাক্ট 1773, তারপর সেটেলমেন্ট অ্যাক্ট 1781, তারপর পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, তারপর কর্নওয়ালিসকে নিয়ে এসে বসাতে হবে অ্যাক্ট অফ 1786, তারপর 1793, 73-এর 20 বছর পরে, এর 20 বছর পরে 1813 চার্টার অ্যাক্ট বা রেগুলেটিং অ্যাক্ট, তারপরে 1833, তারপর 1853, তারপর 1857 সালে আমাদের মহাবিদ্রোহ হয়। এবং মহাবিদ্রোহে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ভারতীয়রা আরেকটু ইঞ্চেস হবে, আরেকটু হলেই ভারত তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। আমরা দেখব পরবর্তীকালে, পরের ক্লাসে আমরা এই বিষয়গুলো সম্বন্ধে খুব ভালো করে জানবো যে কি কি অ্যাক্টের মাধ্যমে কোম্পানিকে কিভাবে ব্রিটিশ সরকার রেগুলেট করলো। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা জানাবেন যে আপনাদের পলিটির দ্বিতীয় ক্লাস কেমন লাগলো।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।